প্রকল্পের উদ্বোধন করেন তারই একটি আলুপট্টি তালাইমারি সড়ক। ১৩১ কোটি খরচের এই রাস্তা উদ্বোধনের ২ মাস পার না হতেই নাজুক। খোঁড়া হয়েছে ১৩টি পয়েন্টে। প্রত্যাশিত সড়কের এই অবস্থায় হতবাক এলাকাবাসী। তবে এর দায় নিচ্ছে না ঠিকাদার বা ওয়াসা, আর মেয়র দিচ্ছেন খতিয়ে দেখার আশ্বাস। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিনিয়োগ ব্র্যান্ডিং এর লক্ষ্যে পর্দা উঠছে বিজনেস সামিটের। উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ময়মনসিংহ। বিকেলে সার্কিট হাউস ময়দানের জনসভায় ভাষণ। অর্থ সংকটে গ্যাসের প্রিপেইড মিটার প্রকল্পে সংযোগ বন্ধ, কিছু জায়গায় নেওয়া হচ্ছে খুলে। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরও যা থাকছে: অনলাইনে ভুয়া পেজ খুলে গ্রাহকের অর্থ আত্মসাৎ, এসেছে বিজ্ঞাপন নিয়ন্ত্রণের পরামর্শ। দেশে উচ্চ রক্তচাপের রোগী ৪.৫ কোটির বেশি। এবার গ্রামে আক্রান্ত বেড়ে ২৯ ভাগ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পর্দা উঠছে বাংলাদেশ বিজনেস সামিটের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। দেশের সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে সৌদি আরবের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে এ সামিটেই। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সঙ্গে কাজ করবেন সৌদি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক এ সম্মেলন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা আয়োজকদের। শনিবার ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের বাংলাদেশ বিজনেস সামিট। প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। This is one of the fastest growing economies in the world. আন্তর্জাতিক এ সম্মেলনে সৌদি বাণিজ্যমন্ত্রী সহ অংশ নিচ্ছে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। সামিটে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসায়িক কাউন্সিল প্রতিষ্ঠার কথা জানান FBCCI সভাপতি। এছাড়া চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, পায়রা সমুদ্র বন্দর ও অন্যান্য খাতে বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হবে সৌদি আরবের সঙ্গে। আমাদের সাথে FBCCI এর সাথে যেটি হবে, আমাদের বিজনেস কাউন্সিলটা সেটা ডিক্লেয়ার হবে, সেখানে ওটা হবে। ওদের মিনিস্টার আসতেছে, তাদের আন্ডার সেক্রেটারি আসতেছে, উনি মিনিস্টারই আর কি। ওদের সাথেও আমাদের অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচারাল জায়গাতে তাদেরও ইন্টারেস্ট আছে। বিজনেস সামিটের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা ও ব্র্যান্ডিং করা হবে। উদ্যোক্তাদের আশা, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের উদ্যোগকে ত্বরান্বিত করবে বিজনেস সামিট। যেসব ওয়ার্ল্ড ক্লাস জিনিস আমরা প্রডিউস করি সেটা আমরা কিভাবে এক্সপোর্ট করব অন্যান্য দেশে, সেটা প্রদর্শনী করা, সেইটাকে প্রত্যাশা করি কিন্তু FBCCI এই সামিটটা হাতে নিয়েছে। এবং এটা টু ব্র্যান্ড বাংলাদেশ, টু ব্র্যান্ড আওয়ার কান্ট্রি প্রোডাক্ট, সবকিছু মিলে আমি মনে করি যে একটা সাকসেসফুল একটা সামিট হবে। ১১ থেকে ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে বাংলাদেশ বিজনেস সামিট। সম্মেলনের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার CNN আর দেশীয় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বদলে যাওয়া ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। সফরকে ঘিরে এরই মধ্যে পুরো নগরী সেজেছে নতুন সাজে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। উন্নয়নের রূপকার প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মুখিয়ে আছে নেতাকর্মী সহ সাধারণ মানুষ।
উন্নয়নের মহাযজ্ঞ চলছে ময়মনসিংহে। বর্তমান সরকারের আমলে বিভাগ ঘোষণার পর সিটি কর্পোরেশন, শিক্ষা বোর্ড, ময়মনসিংহ জয়দেবপুর ফোরলেন মহাসড়কে উন্নীত হয়েছে। সিটি কর্পোরেশনে চলমান রয়েছে ১,৫৭৬ কোটি টাকার কাজ। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে খনন হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলমত নির্বিশেষে সবার মুখে উন্নয়নের গুণগান। তারা বলছেন, সব প্রকল্প শেষ হলে পাল্টে যাবে সাধারণ মানুষের জীবনমান। যেগুলো যদি বাস্তবায়ন হচ্ছে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ ময়মনসিংহবাসী। আমরা চাই উন্নয়নের সার্বিক প্রক্রিয়ার সঙ্গে আমরা যা চাইতে জানি না, তিনি তাও আমাদেরকে দিয়ে ময়মনসিংহবাসীকে ধন্য করবেন। একটি জলাবদ্ধতা সহ, একটি আবর্জনা সহ, এখান থেকে সেই দুর্নাম গুছিয়ে আমরা এখন সম্পূর্ণ জলাবদ্ধতা নিরসন করে একটা নতুন আধুনিক মহানগরীর দিকে যাত্রা শুরু করেছি। আওয়ামী লীগ নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রতিদান দেবে ব্যালটের মাধ্যমে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা যে পরিমাণ উচ্ছ্বসিত উল্লসিত হয়েছি, আমাদের থানা লেভেলে, জেলা লেভেলে সমস্ত সংগঠনগুলো পরিচয় নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিভাগীয় পরিচয় সভা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নতুন কিছু প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। উনি অনেক ধরনের অনেক উন্নয়নমূলক কাজ এখানে উদ্বোধন করবেন। আমাদের অনেক ধরনের অনেক উন্নয়ন হয়েছে ময়মনসিংহ শহরে। সিটি কর্পোরেশনের ব্যাপক হারে কোটি কোটি হাজার হাজার টাকা উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। সেই সুবাদে আজকে আমরা ময়মনসিংহবাসী অতি উৎসাহিত এবং খুশি। ময়মনসিংহে নতুন করে শতাধিক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। যাচ্ছি তার কাছে। অনিমেষ, এই সফরে প্রধানমন্ত্রী আজকে কি কি বার্তা দেবেন এবং সামনে যেহেতু নির্বাচন, স্থানীয় রাজনীতিতে এর সফর কতটা আসলে গুরুত্বপূর্ণ? পরিণত হয়েছে ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডের নগরীতে। নগরীর প্রত্যেকটি অলিগলি ছেয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4.5 বছর পর এই ময়মনসিংহে আসছেন। তার এই সফরকে ঘিরে পুরো ময়মনসিংহ শহর জুড়ে তৈরি হয়েছে উন্মাদনা এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেই যে সার্কিট হাউসের যেই মাঠে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন সেই মাঠকে ঘিরে নানা ধরনের আমরা কর্মকাণ্ড দেখতে পাচ্ছি এবং পুরো শহরকেই মনে হচ্ছে যে বর্ণিল করে সাজানো হয়েছে। ময়মনসিংহের স্থানীয় নেতারা অনেক উজ্জীবিত। মূলত এই সফরে প্রধানমন্ত্রী তাদের কাছে বদলে যাওয়া ময়মনসিংহের যে উপহার সেটি তারা বলছেন যে বদলে যাওয়া ময়মনসিংহকে তারা পাচ্ছেন এবং এই ময়মনসিংহ কিন্তু গত 14 বছর আগে এরকম ছিল না। ময়মনসিংহের যেই 4 লেন রোড হয়েছে সেটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ হাসপাতাল, সেই হাসপাতালটি অনেক আধুনিক হয়েছে। এখন তাদের এই হাসপাতালে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন। গতকাল আমি কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি গাজীপুর থেকে এখানে এসেছেন। তিনি বলছেন যে তার ঢাকা যাওয়ার প্রয়োজন হয় না, ময়মনসিংহে তিনি সব ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা পান। এরকম করে কিন্তু গত 14 বছরে ময়মনসিংহকে সাজানো হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এবং ময়মনসিংহ শহরের যেই সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি নিরসন হয়েছে। ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রহ্মপুত্র নদের উন্নয়নেও প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে খনন কাজ হয়েছে এবং এই মৃতপ্রায় নদীটিকে আবার প্রাণের সঞ্চার করা হয়েছে। এরকমভাবেই কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে এই শহরের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেই প্রতিশ্রুতিগুলি দিবেন। আগামী নির্বাচনে তারা কি চান সে কথাও তারা বলবেন। এখানে কিন্তু ময়মনসিংহের একটি মেডিকেল কলেজ রয়েছে, ময়মনসিংহ ত্রিশালে বিশ্ববিদ্যালয় হয়েছে। তারা কিন্তু এই নগরীকে শিক্ষার নগরী বলেন। তারা চান যে এখানে আরও একটি ত্রিশাল নয়, ময়মনসিংহ শহরে তারা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চান। কিছুক্ষণ আগেই একজনের সঙ্গে এখানে তিনি যাচ্ছিলেন মর্নিং ওয়াক করে, তার সঙ্গে আমি কথা বললাম। তিনি বললেন যে এখানে অনেক কিছুই হয়েছে কিন্তু তারা আরও চান, কারণ শিক্ষা নগরীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় শহরের মধ্যে থাকলে শহরের সাংস্কৃতিক মান অনেক উন্নয়ন হবে। ময়মনসিংহের শহর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনিমেষ কর।
আমরা এই মুহূর্তে ময়মনসিংহের সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। যাচ্ছি সরাসরি তার কাছে। মুসা, ময়মনসিংহ বিভাগ ঘোষণা করার পরে এই সরকারের আমলে তো অনেক উন্নয়নই হয়েছে, সাথে আজকে আরও কিছু উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেক্ষেত্রে ময়মনসিংহবাসীর আর কি কি প্রত্যাশা রয়েছে, আর কি কি প্রকল্প উদ্বোধন করা হবে? আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে যেখানে জনসভাটি অনুষ্ঠিত হবে এবং বেলা 3টায় কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সমাবেশ স্থলে কিন্তু এরই মধ্যে মানুষজন কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই মাঠের কিছুটা অংশ কিন্তু এখনই কিন্তু লোকজনে ভরে গেছে। আপনি জানেন যে এই যে সফরটি প্রধানমন্ত্রীর আজকের যে সফরটি, সেই সফরটি উপলক্ষে কিন্তু গত কিছুদিন ধরেই কিন্তু ময়মনসিংহে একটি উন্মাদনা চলছে, প্রস্তুতি চলছে এই সমাবেশকে সাকসেসফুল করার জন্য। ময়মনসিংহে যে 11টি সংসদীয় আসন রয়েছে এবং 11টি সংসদীয় আসনে সবগুলোতেই কিন্তু নানান ধরনের প্রস্তুতি কিন্তু এই গত কয়েকদিন হয়েছে এবং আজকের এই সমাবেশস্থলে কিন্তু প্রায় 15 লক্ষ লোকের সমাগম তারা ঘটানোর জন্য কিন্তু ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছেন এবং ময়মনসিংহ মহানগরী কিন্তু নতুন রূপে সেজেছে। আজকে অন্যরকম এক মহানগরী কিন্তু রূপে কিন্তু আবির্ভূত হয়েছে ময়মনসিংহ এবং গত 15 বছরে ময়মনসিংহে যে অভূতপূর্ব যে উন্নয়ন হয়েছে, ময়মনসিংহ নতুন করে সিটি কর্পোরেশন হয়েছে, ময়মনসিংহ বিভাগ ঘোষণা হয়েছে, ঢাকা ময়মনসিংহ 4 লেন হয়েছে, 3000 কোটি টাকা ব্যয়ে নদী খনন হচ্ছে, ময়মনসিংহ থেকে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন চালু হয়েছে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেন চালু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের উপরে বেশ কয়েকটি সেতু চালু হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং আরো কিছু উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান স্থলের এসেই কিন্তু উনি উদ্বোধন করবেন এবং মানুষের যে প্রত্যাশা, আজকে প্রায় 4.5 বছর পর আওয়ামী লীগ সভানেত্রী আজকে ময়মনসিংহে আসছেন এবং সেই আর তার আশাকে কেন্দ্র করে ময়মনসিংহের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অন্যরকম একটি আনন্দ আজকে কাজ করছে এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন। জি মুসা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। ময়মনসিংহ মানবিক কারণে খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি রাজনীতি করতে পারবেন কিনা বিষয়টি আদালত দেখবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসব জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাট করেছে, জনগণের জন্য কাজ করেনি। এ কারণে দেশের জনগণ এখন তাদের প্রত্যাখ্যান করেছে। ওবায়দুল কাদের আরও বলেন, তাদের নেতা বিদেশে বসে আয়েশি জীবন কাটাচ্ছেন আর সরকারের নামে নানা অপপ্রচার চালাচ্ছেন। দলটির নেতাদের অবিলম্বে এসব বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি শারীরিক কারণে, মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন কি রাজনীতি করবেন সেটা এখনো আদালতের ম্যান্ডেটের, আদালতের জাজমেন্টের অপেক্ষায় রয়েছে। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে আজ ময়মনসিংহ ছাড়া সব মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। ঢাকায় আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। সকাল 11টা থেকে 1 ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, মালিবাগ রেলগেট পর্যন্ত হবে এই কর্মসূচি। আর মালিবাগ রেলগেট থেকে মৌচাক, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, শাপলা চত্বর, টিকাটুলি হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নিত্যপণ্যের দাম কমানো, 10 দফা সহ বিভিন্ন দাবিতে 2 মাসের বেশি সময় ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় এবার মানববন্ধন কর্মসূচি পালন করছে। বিএনপির সাথে সমমনা দলগুলো একই কর্মসূচি পালন করবে। ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির মূল নথি খুঁজে পাচ্ছে না রাজুক। ফলে 7তলা ভবনটির বৈধতা নিয়ে অন্ধকারে তদন্তকারী সংস্থাগুলো। এদিকে ওয়াসার পাইপের লিকেজের কারণে বেসমেন্টে জমেছে পানি। এতে সন্দেহজনক বিস্ফোরণের জায়গায় পৌঁছতে পারছে না সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনার 4 দিনেও ঘটনাস্থলে দেখা যায়নি ওয়াসার কোনো কর্মকর্তাকে।
ফুলবাড়িয়া বিস্ফোরণে বিধ্বস্ত 7 তলা ভবনটি দাঁড়িয়ে আছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ধসে পড়া ঠেকাতে লোহার পাইপ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত 9টি পিলার মজবুত করার চেষ্টা করছেন রাজুকের কর্মীরা। শুক্রবার সকালে সিআইডি ক্রাইম সিন আলামত সংগ্রহ করতে এসে পড়েন বিপাকে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি ওয়াসার পাইপের লিকেজের কারণে বেসমেন্টে পানি জমায় মূল জায়গায় পৌঁছতে পারেননি তদন্তকারীরা। ক্রিয়েটারটা কোথায় সেটা তো আমরা, যেহেতু পানি আছে, তারপর আরও ঝুঁকিপূর্ণতা আছে, আমি যে একটু ঢুকছিলাম তখন আমি বুঝতেছিলাম যে দেয়ালটা কাঁপছে, মানে যেটা গ্রিলটা পরে আছে সেটা নোট ছিল। ক্রাইম সিন আমরা এসছি সাইডে থেকে আমরাও কাজ করছি, আমরা এগুলো পাঠানোর পরে এক্সপার্ট বলতে পারে, আমরা খালি চোখে একটা কিছু হুট করে বলে দিতে পারবো না। ফায়ার সার্ভিসের কর্মীরা পাম্প ব্যবহার করে পানি সরানো শুরু করলেও পানি বাড়তে থাকায় এক পর্যায়ে কাজ স্থগিত করেন তারা। এদিকে ভবনটির বৈধতা নিয়েও ধোঁয়াশা কাটেনি এখনও। রাজুকের কর্মকর্তা বলছেন, ভবনের মূল নথি হদিস মেলেনি, নির্ভর করতে হচ্ছে ভবন মালিকদের কাছে থাকা নকশার উপরই। ভবন মালিকের কাছ থেকে আমরা একটা নকশা পেয়েছি, যেহেতু অনেক পুরাতন রেকর্ড, আমরা তো পর্যায়ক্রমে খুঁজেই বেড়াচ্ছিলাম, বাট বাই নেমে আসলে এত পুরাতন নথিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা নাম ম্যাচ করলেও দেখা যায় লেআউট ম্যাচ করে না, কারণ একই নামে অনেক নথি থাকতে পারে। তো পরবর্তীতে গতকাল ওনারা আমাদের এখান থেকে একটা প্ল্যান দিলেন, বাণিজ্যিক ভবনের একটা নকশা দিয়েছেন। পাইপ বসানোর কাজ শেষে ভবনটি ভেঙে ফেলা বা সংস্কার করে ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত নিতে 45 দিনের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন রাজুক। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্বোধনের 2 মাস না যেতেই শত কোটি টাকায় তৈরি রাজশাহী শহরের আলুপট্টি তালাইমারি সড়কে খোঁড়াখুড়ি। ঠিকাদার বলছে তার কাজ শেষ, ওয়াসার খোঁড়াখুড়ির দায় তাদের নয়। আর ওয়াসা বলছে পাইপের ছিদ্র মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক রাখাই তাদের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। গত 29 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরে যে 26টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, তার মধ্যে একটি শহরের আলুপট্টি তালাইমারি সড়ক। দৃষ্টিনন্দন এই সড়কটি নির্মাণে ব্যয় হয় 131 কোটি 32 লাখ টাকা, কিন্তু উদ্বোধনে 2 মাস না যেতেই উঁচু নিচু ঢেউয়ের আকার ধারণ করেছে। নতুন এই সড়কটির বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুড়ি। অন্তত 13টি পয়েন্টে রাস্তা খোঁড়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের এমন বেহাল দশা দেখে হতবাক এলাকাবাসী। বিল্ডিং ভাঙা হয়েছে 10 বছর আগে, পরিকল্পনা হয়েছে, তাহলে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনের লাইন কেন ভিতর দিয়ে আগে লাওয়া হয়নি? এত টাকা খরচ করে এভাবে রাস্তাটা করলো, কিন্তু রাস্তার জন্য যদি এগুলো খোঁড়াখুড়ি হয় তাহলে তো অবশ্যই রাস্তা টিকবে না। কাজের কোনো গাফলতি নেই, ওয়াসার সমন্বয়হীনতাই নতুন সড়কের এমন দশা, বলছেন ঠিকাদার। তবে নতুন রাস্তা খোঁড়া নিয়ে মাথা ব্যথা নেই ওয়াসার। তাদের কথা, পাইপে ছিদ্র থাকলে মেরামত করতেই হবে। আসলে খোঁড়াখুড়ির বিষয়টা দেখেন, রাজশাহীতে আমাদের সমন্বয়হীনতার বেশি বিষয় আছে। ওয়াসা, টিএনটি, তারপরে আপনার গ্যাস লাইন, পাইপ লাইন যেগুলো আছে সেগুলো যে কোনো কারণে লিকেজ হতে পারে। অনেক পুরনো পাইপ লাইনও আছে, আমার জানা মতে সব পাইপ লাইন তো এট এ টাইম করা হয়নি। সেই ব্যাপারেই আমাদের সচেতনতা থাকে সবচেয়ে বেশি, যে কোনোভাবে যেন মানুষের পানি সরবরাহে কোনো রকমের ব্যাঘাত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিটুমিনে অ্যাডুলেশনের সমস্যা থাকলে সড়কে ঢেউয়ের আকার ধারণ করে। সেই সাথে নতুন রাস্তা এভাবে খোঁড়াখুড়ি করলে এর স্থায়িত্ব কমে যাবে। পোর কোয়ালিটির গ্রেড ভিটামিনগুলো আমাদের ইউজ হচ্ছে, এবং যেটার পেনিট্রেশন বা ভিসকোসিটি, যে রেজিস্ট্যান্স থাকা দরকার, সেই জিনিসগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। এই যে মেনটেন্যান্সের কাজ হচ্ছে, ওইখানে জাস্ট একটা দুর্বল পয়েন্ট তো এসে যাচ্ছে, এবং রাস্তার অবশ্যই ক্ষতি হচ্ছে, এবং রাস্তা বেশি দিন টিকবে না ওটা। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। পুরনো থাকাতে ভেঙে যাওয়াতে পানি লিক করছিল, সেগুলো আমরা আবার তাৎক্ষণিকভাবে ওয়াসাকে বলে ঠিক করে দিতে বলেছি। আমি ওয়াসা সহ গ্যাস কোম্পানিকেও বলেছি এই বিষয়গুলোতে যত্নশীল থাকার জন্য। উন্নয়ন প্রকল্পে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় সরকারি টাকায় গচ্চায় যাচ্ছে বলে মনে করছেন রাজশাহীবাসী। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর্থিক সংকটে মুখ থুবড়ে পড়েছে গ্যাসের প্রিপেইড মিটার প্রকল্প। প্রায় 1 বছর বন্ধ নতুন মিটার দেয়া, উল্টো রক্ষণাবেক্ষণের সংকটে খুলে নেওয়া হচ্ছে পুরনো মিটার। বিশেষজ্ঞরা বলছেন, প্রিপেইড মিটার বন্ধ হলে লাভ লুটেরাদের। তবে তিতাস গ্যাস জানিয়েছে, বিশ্বব্যাংক সহ দাতাদের সহায়তা পেলে আবারও শুরু হবে কার্যক্রম। গ্যাসের অপচয় রোধে 2011 সালে আবাসিক সংযোগে প্রিপেইড মিটার দেওয়ার উদ্যোগ নেয় সরকার। 2015 সালে শুরু হয় কার্যক্রম। 2019 সালে বিইআরসি একটি পরিপত্রের মাধ্যমে সব লাইনে প্রিপেইড মিটার বসানোর নির্দেশনা দেয়। পরে ধাপে ধাপে রাজধানীতে 3,28,600টি প্রিপেইড গ্যাস মিটার বসায় তিতাস গ্যাস।
এতে গ্যাসের অপচয়, ব্যবহার ও গ্রাহকের খরচ সব দিক দিয়ে সাশ্রয় হয়। সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকা থেকে সার্ভার জটিলতা সহ নানা কারণ দেখিয়ে খুলে নেওয়া হচ্ছে গ্যাসের প্রিপেইড মিটার। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা। যেহেতু প্রিপেড মিটারটা আপনার খুলে নেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হচ্ছে, আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং শুনতে পাচ্ছি যে এটা আপনার হলো তারা প্রিপেড মিটার রাখবে না। আগে 500 টাকা রিচার্জ করলে 1 মাসে প্রায় 1 মাস পার হয়ে আরও কিছু কয়েকদিন চলে যেত। এখন তো ধরেন 1 মাসে 1080 টাকা কমপক্ষে খরচ করতেই হবে। যে ঝামেলার জন্য এখন এটা বলতেছে যে এটা তুলে নেবে, সেগুলি মিটমাট করে নতুন করে প্রয়োজনে রিকন্ট্যাক্ট করা দরকার, বা যে কোনোভাবে হোক। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের সুবিধাসহ নানা দিক বিবেচনা করে গ্যাসের প্রিপেড মিটারের কোনো বিকল্প নেই। তাই প্রকল্প থেকে ধীরে ধীরে সরে আসা দুঃখজনক। নানা অজুহাতে তাদেরকে মিটারবিহীন করা হচ্ছে। এটার অর্থ একটাই যে মিটারবিহীন গ্রাহকের কাছ থেকে গ্যাস না দিয়ে বাড়তি পয়সা আদায় করে যে লুণ্ঠন করা আরও ব্যাপকভাবে প্রসার করছে এবং লুণ্ঠনের অর্থ বৃদ্ধি করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, অর্থের সংকটে নতুন করে প্রিপেড মিটার বসানোর কাজ বন্ধ, পুরনোগুলো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। একটা মিটারের দাম 25 থেকে 26,000 টাকা পড়ে। সে 25,000-26,000 টাকার বিষয়টা আর্থিক বিষয় আছে, কারণ আমাদের তো এত টাকা নেই। এই জন্য আমরা ফাইন্যান্সে খুঁজতেছি। কারণ আমি যদি 1 লাখ মিটার যদি আমি আনি, প্রায় 250 থেকে 80 কোটি টাকা লাগে। 280 কোটি টাকা মানে যাতা বিষয় না। এবং গ্রাহকরা মাত্র আমার 100 টাকা দেয়। আগে 60 টাকা ছিল, ভাড়া দেয় 100 টাকা। যে ভাড়াটা আমাদের বাড়াইতে হবে। বিশ্বব্যাংক, জাইকা ও এডিবির সহযোগিতা পেলে শিগগিরই আবারও প্রিপেড মিটার বসানোর কাজ শুরু হবে। সেই সঙ্গে কারিগরি জটিলতায় যেসব মিটার খুলে নেওয়া হয়েছে তা আবারও ফেরত দেয়া হবে, একথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাম সর্বস্ব পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পণ্যের চটকদার বিজ্ঞাপন, আর তাতে অর্ডার করলেই প্রতারিত গ্রাহক। প্রতিদিন এমন বিজ্ঞাপনের ফাঁদে লোপাট গ্রাহকের কোটি কোটি টাকা। ভুয়া বিজ্ঞাপন দিয়ে যারা গ্রাহক ঠকাচ্ছে তাদের ধরতে অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশ। এ ধরনের প্রতারণা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন নিয়ন্ত্রণের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। ফেসবুকের একটি পেজে টিভি বিক্রির বিজ্ঞাপন দেখে কেনার অর্ডার দেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল বাশার। এরপর কুরিয়ার সার্ভিস থেকে জানানো হয় পণ্যটি তাদের কাছে পৌঁছেছে। তারপর কুরিয়ার থেকে পণ্য ছাড়ের কথা বলে কৌশলে নেওয়া হয় টিভির পুরো দাম। কিন্তু এরপর থেকেই লাপাত্তা কথিত বিক্রেতা ও কুরিয়ার সার্ভিস। ফেসবুকে অ্যাড দেখে চিন্তা করলাম যে এত নিবন্ধনকৃত এজেন্ট, ব্যবসায়ী তারা, আমি ওদেরকে অর্ডার দিলাম। পেমেন্ট করার পর থেকেই দেখতেছি এই অ্যাডটা এই নাম্বারটা বন্ধ, কিন্তু অ্যাডটা তো চালু আছে। একইভাবে প্রতারণা হয়েছে রিমেল নামের এই ক্যামেরা ক্রেতার সাথেও। ফেসবুকের বিভিন্ন সাইটের এরকম প্রতারণার শিকার এখন হাজারো গ্রাহক। কুরিয়ার সার্ভিসের ওরা বলে আপনি এখনই আমাদের আরও এক্সট্রা 6,500 টাকা পাঠান। আমি বললাম আপনারা কুরিয়ার সার্ভিস আপনারা কেন এক্সট্রা টাকা চাবেন, চাইলে তো দোকানদার চাবে। তো তখনই আমি বুঝলাম যে ওইরা আসলে একটা জড়িত একটা গ্যাং। অনুসন্ধান বলছে ফেসবুকে পেজ খুলে ব্যবসায় আইনের বিধিনিষেধ নেই, তাই নাম সর্বস্ব পেজে চলছে লোভনীয় বিজ্ঞাপন। আবার এই প্রতারক চক্র ঘরে বসেই চালাচ্ছে একাধিক পেজ, নাম সর্বস্ব কুরিয়ার সার্ভিস। অপরাধীরাও বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশল বের করে ফেলছে, আর আমরাও একই সাথে তাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই ধরনের যাদের পাওয়া যাবে অবশ্যই তারা দেশে প্রচলিত আইনের আওতায় চলে আসবে, এবং আমি তাদের বলবো যে এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেচাকেনার প্রতারণা বন্ধে গ্রাহক সচেতনতার পাশাপাশি প্রয়োজন সঠিক নিবন্ধন ও নজরদারি। যখন একটি অ্যাড বুস্ট করছে তখন তো নিশ্চয়ই আপনার সেই হাইপার লিঙ্ক বলি বা আপনার যে আইডি বলি সেটা সেখানে চলে যাচ্ছে, এবং সেটা দিয়ে কিন্তু আপনার লোকেশনটা ট্র্যাক করা যায়, এবং একই সাথে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবসা করতে চাইলে সুনির্দিষ্ট নীতিমালা ও আইনের বাস্তবায়নের উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু শহর নয়, গ্রামেও বাড়ছে উচ্চ রক্তচাপের রোগী। মফস্বলে 100 জনের মধ্যে 29 জনই ভুগছেন এতে। 8 উপজেলার স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতির জরিপে এসেছে এই তথ্য। কায়িক শ্রম কমা ও অতিরিক্ত লবণ খাওয়াতেই এর প্রকোপ বাড়ছে জানাচ্ছেন গবেষকরা। দিন দিন বাড়ছে অসংক্রামক রোগ। গ্রামে
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরিস্থিতি জানতে 2022 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতি। জরিপ চলে 8 উপজেলায় 10,223 জনের উপর। 2018 সালের জরিপে গ্রামে উচ্চ রক্তচাপের হার ছিল 19 ভাগ। সবশেষ জরিপে তা বেড়ে হয়েছে প্রায় 29 ভাগ, অর্থাৎ 4.5 কোটি মানুষের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। 4 বছরে রোগী বেড়েছে 10 ভাগ। পুরুষের তুলনায় নারীদের মধ্যে উচ্চ রক্তচাপের রোগী বেশি। নগরায়নের প্রভাব গ্রামেও 67 ভাগ মানুষ কায়িক পরিশ্রম করে না, ধূমপান করে 30 ভাগ মানুষ। স্বাভাবিকের চেয়ে ওজন বেশি 46%। গত 4 বছরে গ্রামে স্থূলতার হার দ্বিগুণ হয়েছে। এসব কারণে বাড়ছে উচ্চ রক্তচাপের রোগী। কারণ আমাদের যে বিপুল পরিমাণ ডায়াবেটিস হাইপারটেনশন রোগী আছে, এদেরকে ম্যানেজ করে আমরা কত হাসপাতাল, কত ডাক্তার তৈরি করেন, আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আমাদেরকে প্রিভেনশনে আসতেই হবে। এখন প্রিভেনশনের জন্য কিন্তু অল্প কয়েকটা জিনিসই আছে, আমাদের রিস্ক ফ্যাক্টর অনেক না। একটা হচ্ছে আমাদের মূলত খাদ্যাভ্যাস, এই সঠিক খাদ্যাভ্যাস নেওয়া, অস্বাস্থ্যকর যেসব খাদ্য আছে সেগুলোকে প্রিভেন্ট করা। গ্রামের বেশিরভাগ মানুষই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করেন না, ফলে আক্রান্তদের অনেকে জানেনই না তাদের উচ্চ রক্তচাপ আছে। এতে কিডনি বিকল, স্ট্রোক ও হৃদরোগের নীরব ঝুঁকিতে অনেক রোগী। গ্রামীণ জনপথেও যদি আপনার এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সাথে অন্যান্য ওবেসিটি যদি বাড়তে থাকে, ফিজিওলজি কমে যেতে থাকে, তাহলে পরে আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবাতে এটা একটা চরম ঝুঁকি তৈরি করবে। 200টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনামূল্যে ওষুধ দিচ্ছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এম এ রৌফ পৌর মুক্ত মঞ্চে বাউল গানের অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় 3 জন সংস্কৃত কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিল। সিরাজগঞ্জ বাউল শিল্পগোষ্ঠীর সভাপতি জানান, সংগঠনের 18 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শুক্রবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এশার নামাজের বিরতি দিয়ে পুনরায় বাউল গান শুরু হলে স্টেশন এলাকা থেকে 50-60 জনের একটি দল এসে হামলা চালায়। মারধর করা হয় শিল্পীদের। এ সময় আহত হন 3 জন সংস্কৃত কর্মী। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। নাটোরের গুরুদাসপুর উপজেলার শাওন ইসলাম নামে এক কিশোরকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের চলনালী গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন কিশোরের বাবা। পুলিশ জানায়, উপজেলার চলনালী গ্রামের মুন্নাফ হোসেনের জমি লিজ নিয়ে সেখানে পেয়ারা বাগান গড়ে তোলেন কৃষক কাবিল হোসেন। এবছর বাগানে পেয়ারার ফলন ভালো না হওয়ায় পাওনা টাকা পরিশোধ করতে পারেননি কিশোরের বাবা। শুক্রবার সকালে পেয়ারা পাড়তে বাগানে যায় শাওন। এ সময় তাকে ধরে বাড়িতে নিয়ে নির্যাতন করেন মুন্নাফ। পরে পুলিশ গিয়ে শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে কিশোরের পরিবার। আবহাওয়ার পরিবর্তন ও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বগুড়ায় বেড়েছে মশার উপদ্রব। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী। এ সময়টা কিউলেক্স মশার প্রজননের সময়, তাই ভয়াবহ রূপ ধারণের আগেই মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বগুড়ায় দেখা দিয়েছে মশার উপদ্রব। শীত শেষে গরম পড়ার সাথে সাথে অতিষ্ঠ হয়ে উঠেছেন পৌরবাসী। কয়েল জ্বালিয়ে কিংবা স্প্রেতে কাজ না হওয়ায় দিনের বেলাতেও টাঙাতে হচ্ছে মশারি। কয়েল বা অ্যারোসল দিয়েও কোনো উপকার পাচ্ছি না, তো এই জন্য বাধ্য হয়ে আমি দিনের বেলাতে মশারি টানিয়ে রেখেছি। পৌরসভা থেকে কিছু পাওয়া যায় বা কিছু মশা নাশ করার কিছু ঔষধ পাতি দেওয়া হয়, তাহলে আমাদের চারপাশের পরিবেশটা সুস্থ থাকবে। কিউলেক্স মশার মাধ্যমে মস্তিষ্কে এনসেফালাইটিস ও ফাইলেরিয়া জাতীয় রোগ হয়ে থাকে। তাই মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আশেপাশে যেগুলো ঝোপঝাড় আছে, আমাদের যে সোয়ারেজ বা ড্রেনেজ সিস্টেম যেগুলো আছে, যেখানে আমাদের ময়লা আবর্জনা স্তূপ আছে, এগুলো পরিষ্কার রাখতে হবে এবং যেখানে পানি জমে সেখান থেকে কিন্তু আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে। পৌরসভার 21টি ওয়ার্ডে নালা নর্দমা পরিষ্কার ও ওষুধ ছিটানো সহ নির্মাণ কাজে জড়িতদের চিঠি দেওয়া হয়েছে।
তবে মেশিন ও ওষুধ পর্যাপ্ত থাকলেও জনবল সংকটে নিয়মিত ছিটানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পৌর মেয়র। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 200 লিটার তেল বরাদ্দ করেছি। ফগার মেশিন একাধিক রয়েছে, 21টি রয়েছে, কিন্তু ফগার মেশিনটা চালু লোক পাওয়া যায় না সঠিকভাবে, কিন্তু এই মেশিনটা সবাই ব্যবহার করতে পারে না। মশার উপদ্রব কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পৌরসভা, জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শহরবাসী। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। লাভ কম হওয়ায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন লালমনিরহাটের কৃষকরা। কয়েক বছর ধরে সরকারের বেঁধে দেয়া দামে লোকসান হওয়ায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এর পরিবর্তে ভুট্টা, আলু সহ অন্য ফসল চাষাবাদে ঝুঁকছেন জেলার কৃষকরা। গত বছরের তুলনায় এই বছর তেল, সার, বীজ সহ কৃষি উপকরণের দাম দ্বিগুণ হয়েছে। এতে লালমনিরহাটে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা, যার ফলে বিকল্প ফসল চাষে আগ্রহী হচ্ছেন তারা। গমের আবাদ এবার আমি করিনি, লস হয়। বাজারে গমের আটা ময়দার দাম বেশি, গম আমরা বেচতে গেলে দাম নেই। 1000, 1100, 1200 টাকা মন যায়, মনে করেন 25-30 টাকা কেজি, তখন আমরা তো ওইটা দিয়ে পোষায় না। 1 বিঘা জমিতে 8 থেকে 9,000 টাকা খরচ হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 13,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় লোকসানের সংখ্যা দেখা দিয়েছে চাষিদের। এ অবস্থায় গমের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে আগামীতে আবাদ আরো কমবে বলছেন তারা। সরকারি হিসাবে যদি গমের দামটা একটু বাড়াইতো তাহলে ভালো হতো। দাম পাচ্ছি না, এখন আমরা কি করব? সরকার যদি দাম দিলে কিছুটা রেহাই পেলাম হয়। গম আবাদে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনার আওতায় আনা হয়েছে। এছাড়া তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। 5,000 জন কৃষককে গমের প্রণোদনা দিয়েছি। এর মধ্যে হলো প্রতিজন কৃষককে আমরা 20 কেজি করে গমের বীজ দিয়েছি, আমরা 10 কেজি করে এমওপি সার দিয়েছি, আমরা 20 কেজি করে টিএসপি সার দিয়েছি। এতে করে আশা করতেছি যে তাদের গমের উৎপাদনে এটা তাদের সহায়ক হবে। গত বছর জেলায় 1430 হেক্টর জমিতে গমের আবাদ হলেও এবার তা হয়েছে 1023 হেক্টর বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর তীর দখল করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। রাতের অন্ধকারে নদীর বিভিন্ন পয়েন্টে বালু ফেলছে দখলদাররা। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় দেখেও দেখছে না প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ার চর। এখানে মেঘনা শাখা নদী ঘিরে কিছু দূর পরপরই চোখে পড়ে বাঁশের বেড়া দিয়ে ঘেরা বালুর স্তূপ। রাতের অন্ধকারে ফেলা হয় বালু, আর এভাবেই চলছে নদী দখলের মহোৎসব। প্রথমে চর এলাকার বাসিন্দারা গড়ে তোলে বসতি, পরে তাদের কাছ থেকে নামমাত্র মূল্যে তা কিনে নেয় প্রভাবশালীরা, চলে যায় দখলদারদের হাতে। কিন্তু এ নিয়ে নীরব প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। গরিব দুঃখী পায় না, পায় যাগো ক্ষমতাশালী হেরে খায়। বিভিন্ন এই যে যারা বড় ভূমিদস্যু যারা আছে, হ্যাঁ বিষয়ে সরকারের এখনই পদক্ষেপ নেওয়ার দরকার। আমি মনে করি পরিবেশের ব্যাপারে, নদী দখলের বিরুদ্ধে, নদী হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্সে আসতে হবে সরকারকে। নদী এলাকা দখলমুক্ত রাখতে কয়েক বছর ধরেই জেলায় বিআইডব্লিউটির অভিযান চললেও গেল 8 মাস ধরে তা বন্ধ। কারণ হিসেবে ম্যাজিস্ট্রেট না থাকার কথা বলছে কর্তৃপক্ষ। অনেক অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছি। কিছুদিন যাবৎ উচ্ছেদ অভিযান আমাদের এখানে হয় নাই, করোনা থেকে আরম্ভ করে কিছু সমস্যার জন্য। তো আমরা খুব সহসাই অবৈধ স্থান উচ্ছেদ অভিযান পরিচালনা করব। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের 7টা নদী প্রবাহিত হয়েছে এই জেলার উপর এবং শাখা নদী আছে অনেকগুলো। তো মানুষ বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমরাও কন্টিনিউয়াসলি তৎপর আছি। এটার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা এবং আজকেই ব্যবস্থা হবে। বিভিন্ন সময়ে অভিযানে নদীর তীর দখলমুক্ত করা হলেও কিছুদিনের মধ্যেই তা আবারও চলে যাচ্ছে দখলদারদের কবলে। এজন্য নজরদারির অভাবকেই দায়ী করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলা করেছে জেলেরা। এতে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ 16 জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। নৌপুলিশ জানায়, বরিশাল বিভাগের 3টি সহ সব অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শুক্রবার সন্ধ্যায় যৌথ অভিযান চালায় হিজলা উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশের দল।
এ সময় তাদের ওপর হামলা করে জেলেরা। ভেঙে ফেলা হয় কয়েকটি নৌকা। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৈরিতা ভুলে 7 বছর পর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব। 2 মাসের মধ্যে দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দুই দেশ। সেই সাথে 2021 সালে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তি সক্রিয় করতেও সম্মত হয়েছে দুই পক্ষ। শুক্রবার চীনের বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক শেষে এ সম্মতি আসে। আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে বহু বছর ধরে প্রতিযোগিতায় লিপ্ত দুই প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরব। এই শত্রুতা আরও তীব্র করেছে দুই দেশের ধর্মীয় পার্থক্য। ইরান শিয়া এবং সৌদি আরব শক্তিশালী সুন্নি দেশ হিসেবে বিবেচিত। ইরান ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ না করলেও নানা ছায়াযুদ্ধে লিপ্ত দুই পক্ষ। ইয়েমেন, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে মুখোমুখি অবস্থানে তারা। 2016 সালের জানুয়ারিতে সৌদি আরবের শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই ঘটনায় তেহরানের সৌদি দূতাবাসে হামলার জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় গত কয়েক বছরে সৌদি এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হলেও সেই উদ্যোগ আশার আলো দেখেনি। সম্প্রতি মধ্যস্থতার ভূমিকায় আসে চীন। ইরানের পাশাপাশি তেল সমৃদ্ধ আরব দেশগুলোর সাথে চীনা প্রেসিডেন্টের কয়েক দফা বৈঠকে ইতিবাচক সাড়া মেলে। সেই ধারাবাহিকতায় শুক্রবার বেইজিংয়ে মুখোমুখি হন ইরান ও সৌদি আরবের কর্মকর্তারা, যেখানে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মতি জানায় দুই পক্ষ। ইরান সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগ ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করবে বলে জানায় হোয়াইট হাউস। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বীর এই সমঝোতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকদের একাংশ। আবার অনেকে বলছেন এই উদ্যোগে বৃহৎ স্বার্থ রয়েছে চীনের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নিজেদের অবস্থান জোরদারের জন্য এই সমঝোতা প্রয়োজন বেইজিংয়ের। চুক্তি ছাড়াই 2010 সাল থেকে 2021 সালের মধ্যে উপসাগরীয় দেশগুলোর সাথে চীনের বাণিজ্য দ্বিগুণ হয়েছে। সৌদি আরবের 1 নম্বর বাণিজ্য সহযোগী দেশ এখন চীন। 2022 সালের প্রথম 9 মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $7,900 কোটি। ইরানের সাথেও গত বছরে চীনের ব্যবসা হয়েছে $3,000 কোটি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিন আগে এই শহরে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ যায় 6 ফিলিস্তিনির। এদিকে জেনিন ক্যাম্পে অভিযানের পরপরই তেল আবিবে এক ফিলিস্তিনির বন্দুক হামলায় 3 ইসরায়েলি আহত হয়েছে। 1947 সালে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব করে জাতিসংঘ। সে প্রস্তাবে আন্তর্জাতিক নগরী হিসেবে রাখা হয় জেরুজালেমকে। এত বছর পরও জাতিসংঘে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, বরং প্রতিনিয়ত বাড়ছে সংঘর্ষ, প্রাণহানি। গত 1 বছরের বেশি সময় ধরে অধিকৃত পশ্চিম তীরের প্রতিটি এলাকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠী দমনের নামে নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ইসরায়েল সফরের মধ্যেই আবারও ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার প্রতি জোর দিলেও আবারও ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন অস্টিন। জাতিসংঘের হিসেবে 2022 সালে ইসরায়েলি বাহিনীর হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছে তা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি, যদিও ইসরায়েলের দাবি সন্ত্রাস দমন করতেই তাদের এই অভিযান। ইসরায়েলি সেনা ও পুলিশি হামলার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি অধিবাসীদের হামলার ঘটনাও বাড়ছে। বিচার বহির্ভূত কারাদণ্ড ছাড়াও কোনো উস্কানি ছাড়াই ভেঙে দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের বসতি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে বেলুচিস্তান হাইকোর্ট। কোয়েটায় নথিভুক্ত একটি মামলায় স্থানীয় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। স্থানীয় আদালতের আদেশে পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে কোয়েটা পুলিশের একটি দল লাহোরে আসার মধ্যেই এই স্থগিতাদেশের ঘোষণা আসলো। শুক্রবার ইমরান খানের পক্ষে ইনসাফ লয়ার্স ফোরামের ইকবাল শাহের দায়ের করা আবেদনের শুনানি করেন বিচারপতি জহিরুদ্দিন। আবেদনপত্রে বলা হয়, অপরাধটি বিজলি থানার এখতিয়ারে সংগঠিত হয়নি, যেখানে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ সময় আদালতকে মামলার এজাহার খারিজ করারও অনুরোধ করা হয়। এদিকে বেলুচিস্তান পুলিশ প্রধান ও বিজলি থানার স্টেশন হাউস অফিসারের বিরুদ্ধে সমন জারি করেছে বেলুচিস্তান হাইকোর্ট। বন্ধ হয়ে গেছে মার্কিন প্রযুক্তি খাতের অন্যতম সিলিকন ভ্যালি ব্যাংক। শুক্রবার এর নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। 2008 সালের পর মার্কিন ব্যাংক খাতে এটাই সবচেয়ে বড় বিপর্যয়। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এরই প্রভাব পড়েছে এই ব্যাংকটির ওপর। তারল্য সংকটে দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছে গেলে বিনিয়োগকারী ও শেয়ার মালিকদের মধ্যে দেখা দেয় শঙ্কা। তারা টাকা তুলে নেয় পরিস্থিতির আরও অবনতি হয়েছিল। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ ইংল্যান্ড। সিরিজ নিশ্চিতের চ্যালেঞ্জ টাইগারদের, ইংলিশদের লক্ষ্য সিরিজে ফেরার। চট্টগ্রাম থেকে শুক্রবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারলেও শর্টার ফরম্যাটে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে 6 উইকেটের বড় জয়ে আত্মবিশ্বাসী সাকিবের দল। ইংল্যান্ড বড় দল আর বিশ্বসেরা হলেও ঘরের মাঠে এই সিরিজ জয়ের সুযোগ দেখছেন সাকিব। আজ মিরপুরে অনুশীলন করবে স্বাগতিক দল, ঐচ্ছিক অনুশীলনে থাকবে ইংল্যান্ড। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 জয় ইতিবাচক প্রভাব ফেলবে টাইগার ক্রিকেটে। স্লগ ওভারে বোলারদের দারুণ কামব্যাকের পর ব্যাটারদের আগ্রাসী মনোভাব, 2 বিভাগেই টি-20 মানসিকতার ক্রিকেট খেলেছে বাংলাদেশ। নতুনদের নিয়ে গড়া এই দল ধারাবাহিকতা ধরে রাখলে শুধু এই সিরিজ নয়, আগামীতেও সুফল পাবে বাংলাদেশ। সাগরিকায় ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় শুধু বড় চমকই নয়, ভিন্ন বার্তাও দিচ্ছে টাইগার ক্রিকেটে। এই ফরম্যাটে নিজেদের দাঁড় করাতে যে মোমেন্টাম জরুরি, প্রথম টি-20তে টাইগারদের জয়ের মানসিকতা, অ্যাপ্রোচ তার বড় প্রমাণ। প্রথম ইনিংসের 10 ওভার বাদে পুরো ম্যাচেই ছিল লাল সবুজদের দাপট। ডেথ ওভারের দুর্দান্ত বোলিং, শেষ 5 ওভারে 2-4 খরচে মাত্র 30 রান, 4 উইকেট তুলে 3 লায়ন্সদের 156তে বেঁধে ফেলা। টি-20তে বড় দলের বিপক্ষে এমন পারফরমেন্স আগে দেখা যায়নি। ফিল্ডিং ক্যাচিংয়েও টাইগারদের উন্নতি চোখে পড়ার মতো। টি-20তে 1 রান যেখানে পার্থক্য গড়ে দেয়, সেখানে নাজমুল শান্তর শূন্যে গা ভাসিয়ে দেওয়া ফিল্ডিং প্রশংসা কুড়াচ্ছে সবার। রান তারাই 8-4 কারেনদের ওপর যেভাবে ছড়ি ঘুরিয়েছে টাইগার ব্যাটাররা, তা অনেকেই আশা করেনি। ওপেনিংয়ে রনি তালুকদার নিজেকে মেলে ধরেছেন। তার 14 বলে 21 রানে 3 ওভারে স্কোরবোর্ডে 32। টি-20তে এমন শুরুর কোনো বিকল্প নেই। এর পরের গল্প নাজমুল শান্তর, যার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হয় সব থেকে বেশি। সেই শান্ত ব্যাট করেছেন 170 স্ট্রাইক রেটে। সাথে অভিষেক হওয়া হৃদয়ের ইন্টেন্ট ব্যাটিং আগ্রাসী শান্তর আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ। টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ বিবেচনার বাইরে। সোহান মিরাজরা থাকলেও দলে এখন আর কেউ অটো চয়েস নন। প্রথম ম্যাচে যে ইম্প্যাক্ট ক্রিকেট খেলেছে বাংলাদেশ, সেই ধারা বজায় রাখাই চ্যালেঞ্জিং। ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাটে অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুনদের নিয়েই ভাবতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। হাথুরু সাকিব রসায়নও অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরেছে 2 দল। রোববার ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আরও একবার গর্জে উঠতে চাইবে টাইগাররা।
আমরা যে অবস্থায় আছি এখান থেকে অবশ্যই আমাদের সিরিজ জেতা উচিত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্টিকুলার ডেতে ভালো। এএফসি অনূর্ধ্ব 20 নারী বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে 4-0 গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। জোড়া গোল করেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী। টানা 2 ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেছে তুর্কমেনিস্তানের মেয়েরা। কমলাপুরে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দাপট, তবে অধিনায়ক শামসুন নাহার ম্যাচে না থাকায় বাড়তি চাপ ছিল দলের ওপর। 2 উইং দিয়ে একের পর এক আক্রমণ স্বাগতিকদের। আকলিমার পর রিপাকেও স্কোরবোর্ডে নাম তুলতে দেননি তুর্কি গোলরক্ষক আয়শা। তুর্কমেনিস্তানের প্রথম অ্যাটাক ম্যাচে 37 মিনিটে 1-1-এ গোল করতে ব্যর্থ তাগানোভা। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ডেডলক ভাঙেন আকলিমা খাতুন। জটলা থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। বিরতির পর চেনা ছন্দে গোলাম রব্বানী ছোটনের দল। আকলিমার পর জোড়া পূর্ণ করেন স্বপ্না রানী। ম্যাচের 71 মিনিটে ইতির ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা। 80 মিনিটে ম্যাচে তৃতীয় গোল করেন স্বপ্না রানী। ইতির ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান এই মিডফিল্ডার। 2 মিনিট না পেরোতেই আবারও স্বপ্নার জোরালো শট। মিডফিল্ডার কুরবানোভার পায়ে লেগে তুর্কমেনিস্তানের জালে। 4-0 গোলের লিড বাংলাদেশের। ম্যাচের শেষ দিকে গোলের বেশ কয়েকটা সহজ সুযোগ তৈরি হয়েছিল, সেগুলো কাজে লাগানো গেলে জয়ের ব্যবধানটা আরো বড় হতো বাংলাদেশের। রবিবার গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে নির্ধারণ হবে কোন দল চূড়ান্ত পর্বে যাবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাই নেশন কাপ সিরিজ সামনে রেখে সৌদি আরবের মদিনায় ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্প চলাকালে 2টি অনুশীলন ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচে আজ স্থানীয় ক্লাব ওহদের মুখোমুখি হবে লাল সবুজের দল। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী ইন্ডিভিজুয়াল সেশন হয় ফুটবলারদের। বিকেলে 1.5 ঘণ্টার স্কিল অনুশীলনে ঘাম ছড়িয়েছে বেঙ্গল টাইগাররা। প্রস্তুতি ম্যাচে শিষ্যদের দক্ষতা আর কৌশল যাচাই করবেন কোচ হ্যাভিয়ার কাব্রেরা। It's been a good time for us and good enough to advance in the main এখানে আমাদের ভালো সময় কাটছে। ওহদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ছেলেরা। দলের দক্ষতা পর্যবেক্ষণের বড় সুযোগ পাচ্ছে। এই ম্যাচে আমাদের যে ভুল ত্রুটি বেরিয়ে আসবে সেটা ঠিক করে নেয়ার জন্য কয়েকটা দিন সময় পাবো। FC, which is a team from the first division in Saudi. প্র্যাকটিস ফিল্ড, ফ্যাসিলিটিস, হোটেল সব কিছু অনেক ভালো। সো আর স্কোয়াড সবাই খুব এক্সাইটেড ফর দ্য ফার্স্ট ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে বড় দলগুলো। সন্ধ্যা 6:30টায় লিভারপুলের প্রতিপক্ষ বোর্নমাউথ। রাত 9টায় চেলসি খেলবে লেস্টার সিটির বিপক্ষে, আর রাত 11:30টায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে 5-2 গোলে বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ইপিএলে কোনো ম্যাচ হারেনি লিভারপুল। আর শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে 7-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে অলরেডদের। এদিকে চেলসিকে আতিথ্য দেবে লেস্টার সিটি। লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় লন্ডনের ক্লাবটি। আর দ্বিতীয় অবস্থানে থাকা ম্যান সিটি আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে মরিয়া। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট চায় দলটি। লা লিগায় স্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাবিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। সবশেষ 2 লিগ ম্যাচ ড্র করে চাপে লস ব্লাঙ্কোস শিবির। দ্বিতীয় অবস্থানে থাকলেও স্বস্তিতে নেই দলটির। সমান 24 খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট যেখানে 62, সেখানে মাদ্রিদের 53। স্পানিওলের সাথে ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া ক্লাবটি। মাঝমাঠের কান্ডারি মদ্রিচ ক্রুজকে পেলেও এই ম্যাচে বেনজেমাকে থাকতে হবে মাঠের বাইরে। আলাবা মেন্ডিকেও পাচ্ছে না কোচ আনচেলত্তি। তাই প্রতিপক্ষ দুর্বল হলেও সতর্ক ভিনি কোর্তোয়ারা। যুদ্ধাস্ত্র দিয়েও হতে পারে ঘরের আসবাবপত্র। ইউক্রেনের লিভিভে ফুলেল নকশায় রাঙিয়ে তোলা হচ্ছে যুদ্ধের পরিত্যক্ত সরঞ্জাম, যা ব্যবহার হচ্ছে ঘরের কাজে ও সৌন্দর্য বর্ধনে। সবুজ রঙের গোলা বারুদের ট্রাঙ্কের ওপর আঁকা হচ্ছে রং বেরঙের নকশা।
একসময় এই ট্রাঙ্ক সম্মুখ সমরে ব্যবহৃত হলেও এখন তা পরিত্যক্ত। স্তূপাকারে রাখা হয়েছে এসব সামরিক সরঞ্জাম। তবে এই পরিত্যক্ত জিনিসকে কাজে লাগাচ্ছে লিভিভবাসী। হাতে নিয়েছে প্রজেক্ট GIT বি ব্রেভ। যুদ্ধে ব্যবহৃত এই জিনিসগুলো কারিশমাটিক। এখন পরিত্যক্ত হলেও এসব আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাদের অদম্য মনোবলের কথা। সাহসের প্রতীক হয়ে থাকবে এই সরঞ্জামগুলো। পরিত্যক্ত সরঞ্জামগুলোকে এক একটি থিম ভেবে রাঙানো হচ্ছে। ইউক্রেনের এক ধরনের চিত্রকর্মের নাম পেত্রিকিভকা। মূলত এটি একটি গ্রামের নাম। ঘরবাড়ি আর তৈজসপত্র আঁকাতে এই প্যাটার্ন ব্যবহার করা হয়। কিছু ট্রাঙ্কের উপর আঁকা হয়েছে ফুল। আমাদের নকশায় আপনি ফুল দেখতে পারবেন। তার একটি কারণ অবশ্যই রয়েছে, আর তা হলো যুদ্ধের নৃশংসতার মাঝে এই ফুল শান্তির বার্তা দেয়। আমরাও সে বার্তাই দিতে চাই। যুদ্ধক্ষেত্রের সরঞ্জাম ঘরের কাজে এবং সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা যেতে পারে, এই বুদ্ধি দিয়েছিলেন এক ইউক্রেনীয় সেনা, যিনি কিনা এখন যুদ্ধে আছেন। লিভিভের নিজ বাসভবনে কুজমা একটি ওয়ার্কশপ খুলেছেন। এখানেই তিনি যুদ্ধাস্ত্রকে রূপান্তর করছেন আসবাবপত্রে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।